717 সালের এপ্রিল মাস 2500 জাহাজ বের হলো সিরিয়া ও মিশর থেকে। ওদিকে আরব, ইরাক, ইরান ও তুর্কিস্তান থেকে রওনা হলো 1 লাখেরও বেশি স্থল সেনা। এ হিস্টোরি অফ দ্য বাইজেন্টাইন স্টেট অ্যান্ড সোসাইটি, পেজ 346। এই বিশাল সেনাবাহিনী ও নৌবাহিনীর রসদ সরবরাহের জন্য যে সাপ্লাই চেইন ছিল তার সদস্য সংখ্যা ছিল 30,000, উট ছিল 10,000, ঘোড়া ছিল 12,000-এর বেশি। এগুলো ছিল শুধু সাপ্লাই চেইনের জন্য। আগে থেকেই জয় করে নেওয়া সাইপ্রাস ও রুটসে অবস্থান নিল নৌবাহিনী। তারপর খুব ধীরে ধীরে দার্দানেলিস প্রণালীকে ঘেরাও করে এজিয়ান সাগর আর গাল্লিপলি উপদ্বীপের নিয়ন্ত্রণ নিল তারা। ওদিকে স্থলবাহিনী জুড়কদমে এগিয়ে যাচ্ছিল আনাতুলিয়ার সমভূমিতে। আরবের মরুতে গরমের দিনের বেলায় তাপমাত্রা যেখানে হরহামেশাই 50-55 ছুঁই করে, সেখানে আনাতুলিয়ার সমভূমিতে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি। তাই পাহাড় পর্বত ছাড়া মুসলিম বাহিনীর গতি থামানোর মতো কিছু আনাতুলিয়াতে অবশিষ্ট ছিল না। জুলাই নাগাদ রোমানদের বেশিরভাগ দুর্গের পতন ঘটল উমার ইবনে হুবাইরার বাহিনীর হাতে। পশ্চিমে গাল্লিপলি উপদ্বীপ দখল করে মারমারা সাগরের তীর ধরে আগস্ট নাগাদ কনস্টান্টিনোপলের পশ্চিমে পৌঁছে গেল মুসলিম বাহিনী। ভূমিতে ইউরোপীয় পাশ থেকে সাগরে বসফরাসের এপারে মারমারা সাগরের দিক থেকে আর পূর্বে কৃষ্ণ সাগরের দিক থেকে কনস্টান্টিনোপলকে ঘিরে ফেলা হলো। মুসলিম বাহিনীর আরেকটি বিশাল কন্টিনজেন্ট অবস্থান নিল আনাতুলিয়ার মাঝামাঝি টরাস পর্বতমালার পেছনে। শুরু হলো তীব্র অবরোধ। বাইজেন্টাইন রোমান সাম্রাজ্য তখন অন্তর্দ্বন্দ্বে নাজেহাল। সম্রাট দ্বিতীয় অ্যানাস্টাসিয়াসকে মাত্রই ক্ষমতা থেকে জোর করে সরানো হয়েছে দ্বিতীয় থিওডোসিয়াসকে বসানোর জন্য। ওদিকে রোমান জেনারেল লিও দ্য আইসরিয়ান নতুন সম্রাটের প্রতি সন্তুষ্ট নয়, এটাও জানাজানি হয়ে গেল। ইউরোপের মাটিতে মুসলিমরা এগিয়ে যাচ্ছিল বিনা বাধায়। থ্রেস প্লাবিত করে তারা কনস্টান্টিনোপলের দেয়ালের বাইরে অবস্থান নিল খলিফার ভাই মাসলামা ইবনে আব্দুল মালিকের অধীনে। লিও দ্য থার্ড এরই মধ্যে এক ডাবল গেম সাজিয়ে ফেলেন মনের ভেতর। মুসলিম বাহিনী কনস্টান্টিনোপলের বাইরে যখন অবস্থান করছিল, তখন তিনি তাদের সাহায্য করার প্রস্তাব দিলেন। বিনিময়ে চাইলেন রোমান সাম্রাজ্যের সিংহাসনে বসার অধিকার। সেপ্টেম্বর মাসে মাসলামা ইবনে আব্দুল মালিকের সঙ্গে লিওর চুক্তি হয়ে গেল। লিও তার নৌবাহিনী বসফরাস থেকে সরিয়ে কৃষ্ণ সাগরে চলে যাবে। বিনিময়ে তাকে কনস্টান্টিনোপলের জয়ের পর অবশিষ্ট রোমান সাম্রাজ্যের সম্রাট ঘোষণা করা হবে। শীত এগিয়ে আসছিল। আনাতুলিয়ার গরমটা আরবের তুলনায় আরামদায়ক হলেও শীত মোটেই আরামদায়ক নয়। তাপমাত্রা শূন্যের নিচে 10-15 ডিগ্রি পর্যন্ত যায়, কখনো আরও নিচে নামে। শীতে টিকে থাকতে হলে ভালো আশ্রয় চাই। লিওকে তাই বলে দেওয়া হলো মুসলিম বাহিনীর রসদপত্র অবস্থানের জন্য ভালো জায়গা ঠিক করতে। লিও বললেন মুসলিম রসদ খাদ্য মজুদবাহী জাহাজগুলো তার কমান্ডের অধীনে বসফরাসের পাড়ে নিয়ে আসতে। লিওর মনে তখন ছিল অন্য চিন্তা। মুসলিমদের রসদ ও খাবারবাহী সবগুলো জাহাজ তিনি নিলেন, বসফরাস পার করলেন, কিন্তু আর কখনো ফেরত দিলেন না। ওদিকে কনস্টান্টিনোপলের গভর্নরকে ততক্ষণে মাসলামা নোটিশ দিয়ে দিয়েছেন কনস্টান্টিনোপলে যেন তাদের জন্য জায়গা খালি করে দেওয়া হয়। শীত শুরু হলো। সে বছর শীত পড়ল গত 100 বছরের মধ্যে সবচেয়ে বেশি। লিওর কাছে দেওয়া খাবারের জাহাজ আর ফিরল না। নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই 4 মাসে মুসলিম ফৌজ দুর্ভিক্ষে নাজেহাল হয়ে গেল। ক্ষুধা জ্বালা মেটাতে প্রথমে উটগুলোকে জবাই করে ফেলা হলো, তারপর একে একে ঘোড়া, তারপর খাওয়া শুরু হলো গাছের পাতা, ছাল। শেষমেশ তারা খেতে বাধ্য হলেন কাপড়, পচা কাঠ। ততদিনে খলিফার ইন্তেকালের সংবাদ এলো মাসলামার কাছে। নতুন খলিফা হয়েছেন উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। উমর ইবনে আব্দুল আজিজ এই ধসে যাওয়া মৃতপ্রায় বাহিনীকে সাহায্য করতে 1 লাখ সৈন্যের আরও এক বাহিনী পাঠালেন প্রচুর খাবার আর ওষুধ দিয়ে। এপ্রিল মাসে যখন সেই বাহিনী পৌঁছল, তখন গাল্লিপলি উপদ্বীপ থেকে গোল্ডেন হর্ন লাশে পড়ে গেছে 60,000 লাশ। ওদিকে কৃষ্ণ সাগরের দিক থেকে রোমান সম্রাটের বাহিনীর অ্যাম্বুশের শিকার হলেন সুলেমান ইবনে মুরাদ। তার ছোট কিন্তু কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা বাহিনীটা ধ্বংস হয়ে গেল মারমারা সাগরে। অবরোধ যে টিকবে না, বিষয়টা পরিষ্কার হয়ে গেল। আর তখনই লিও তার বাহিনী নিয়ে হামলা চালালেন। বাইজেন্টাইনরা এক ধরনের বিশেষ জ্বালানি তৈরি করেছিল, যা দিয়ে আগুন জ্বালালে সেই আগুনকে পানি দিয়ে নেভানো যায় না।
রেজিন, নেপথা, চারকোল, পেট্রোল আর নাইট্রার মেশানো সেই তরল আগুন ছিল মধ্যযুগের যে কোনো শত্রুর বিরুদ্ধে রোমানদের একচেটিয়া অস্ত্র। এর নাম গ্রিক ফায়ার। লিওর বাহিনীর জাহাজগুলোর মাথায় লাগানো ছিল লম্বা লম্বা সাইফন। এগুলোর মুখ দিয়ে বেরিয়ে আসা গ্রিক ফায়ারে পুড়ে মুখোমুখি লড়াই হাজারেরও বেশি মুসলিম জাহাজ ছাই হয়ে গেল মারমার সাগরে। গ্রিক ফায়ার ছিল রাসায়নিক অস্ত্র, তা পানিতে নিপ্ত না বলে মুসলিম বাহিনী স্রেফ হতভম্ব হয়ে গেল। অল্প কিছু ফৌজ বাকি ছিল মুসলিমদের, যাদের তো কোনো যুদ্ধ করার ক্ষমতা ছিল। তাদের নিয়ে মাসলামাকে ফিরে আসার আদেশ দিলেন খলিফা। ফিরে আসার পথে মাসলামার ওপর পুরোদমে হামলা চালালো বুলগার নৌবাহিনী। এই শত্রুর সঙ্গে কখনো মোকাবেলা করেনি উমাইয়া নৌবাহিনী। সম্ভবত লিওর সঙ্গে তাদের চুক্তি ছিল অনেক আগে থেকেই। 2-4 বেলালে পরিষ্কার হয়ে যায় এই হামলাতে লিওই কলকাঠি নেড়েছেন। বিধ্বস্ত বাহিনী নিয়ে হতাশ মাসলামা ভূমধ্যসাগর হয়ে লেবাননে ফিরছিলেন। খলিফাকে কী জবাব দেবেন তা বুঝে উঠতে পারছিলেন না তিনি। তাকে জবাবটা দিতে হলো না। ভূমধ্যসাগরে গ্রীষ্মকালীন ঝড়ে পড়ে পুরো মুসলিম নৌবহর সমুদ্রে ডুবে গেল। কনস্টান্টিনোপলের দ্বিতীয় অবরোধটা মুসলিমদের অপূর্ণ ক্ষতি করেছিল। প্রায় 4 লাখ সৈন্যের 1.5 লাখই সরাসরি নিহত হয়েছিল যুদ্ধে ও দুর্ভিক্ষে। 2,500 জাহাজের প্রায় সবই ধ্বংস হয়ে গিয়েছিল আগুনে পুড়ে বা পানিতে ডুবে। জলে স্থলে এমন ভয়াবহ বিপর্যয়ের ধাক্কা উমাইয়া খিলাফত আর কোনোদিন কাটিয়ে উঠতে পারেনি। পরবর্তী বহু শতাব্দী ধরে মুসলিম কোনো সেনাবাহিনী আর কনস্টান্টিনোপলের দেওয়াল পর্যন্ত পৌঁছতে পারেনি। দুনিয়ার সবচেয়ে শক্তিশালী দেয়ালের খেতাব নিয়ে অজেয় হয়ে দাঁড়িয়েছিল কনস্টান্টিনোপলের থিওডোসিয়ান ওয়াল। 7 বছরের বাচ্চাটাকে ঘুমের ভেতরেই কুলে করে হাম্মামখানাতে নিয়ে যাওয়া হলো। তার ঘুম ভাঙল না, এত কোমলভাবে। যখন ঘুম ভাঙল, বাচ্চারা তখন অনুভব করতে পারলো তাকে পানিতে চুবানো হচ্ছে। হাম্মামখানার ঠান্ডা পানিতে তার ঘাড়ে চেপে বসে শক্ত দুটো হাত তাকে চুবাচ্ছে। প্রচণ্ড শক্তিশালী সেই হাতের চাপে তার ঘাড় অবশ হয়ে এলো। একবার শ্বাস নেওয়ার জন্য বুকের ভেতর শুরু হয়ে গেল ফুসফুসের আর্তচিৎকার। চোখ মুখ বিস্ফোরিত হয়ে উঠল তার। সে বোধহয় মারা যেতে চলেছে। 2 মিনিট পর চিরনিদ্রায় ঘুমিয়ে পড়ার আগে সুলতান মুরাদের সবচেয়ে ছোট শাহজাদা আহমেদ সম্ভবত একবার তার খুনির মুখ দেখতে পেয়েছিল।